আজকে 46তম বিসিএস প্রিলি রেজাল্ট দিল। আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো হচ্ছে প্রিলি পাস করলাম। 41তম বিসিএস ছিল হচ্ছে আমার প্রথম বিসিএস। মাত্র এটা গ্র্যাজুয়েশনের পরপরই বিসিএসটা পেয়েছিলাম। তো ওই বিসিএসটা যদি একেবারে ধরতে গেলে না পড়ে দেওয়া তখন আর 41তম বিসিএসটার প্রশ্ন 200 নম্বরের যে প্রিলি শুরু হয় 35 থেকে 41 যখন হিসাব করা হয় তখন 41-এর বিসিএসের প্রশ্ন ছিল সবচেয়ে কঠিন। তাই কাটমার্ক খুব নিচে নেমে এসেছিল। তো পরীক্ষা দিয়ে এসে আমার 96-97 থাকে। প্রথম বিসিএস, আশাই করি নাই টিকবো, বা না টিকলেও মন খারাপের কিছু নেই যেহেতু প্রথম বিসিএস ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ লাকিলি দেখলাম যে প্রিলি রেজাল্ট শিটে আমার রেজাল্ট চলে আসে। তো আরও আলহামদুলিল্লাহ হচ্ছে এই প্রিলি রেজাল্টের আগেই যে বর্তমান যে সরকারি চাকরিটা করতেছি এই চাকরিতে নিয়োগ হয়ে যায় করোনার মধ্যে। তো এরপরে যে চাকরিতে যোগদান করি 41তম প্রিলিটার টিকলেও রিটার্নটা দিতে পারি না, আসলে একটু ট্রেনিং পারপাস মিলিয়ে ওইভাবে পড়া হয়নি। আর টিকবো এরকম আশা ছিল না, এই জন্য আগে থেকেও পড়ি নাই, এই জন্য এটা রিটার্নটা আমি দেই নাই। তারপর হচ্ছে 43 এবং 44 না পড়িয়ে দিয়েছিলাম অনেকটা ধরতে গেলে। 44-এর আগে কিছু পড়েছিলাম, 43-এ ওইভাবে পড়া হয় নাই। এই দুটাতে খুব কাছাকাছি গিয়ে প্রিলিতে ফেল করি, 2-3 নাম্বারের কাছাকাছি কম ছিল আমার যে কাটমার্ক ছিল এর থেকে। 43-44 গেল। 45-এ অনেকটা হতাশ হয়ে যে আর হবে না, যেহেতু দুইটা পরপর মিস হয়েছে। 45-এ দিলাম, তাও না পড়ে। তো আলহামদুলিল্লাহ 45-এ কাটমার্ক থেকে অনেক বেশি পেয়েই টিকেছিলাম। 45 লিখিত দিয়েছি, লিখিত ভালো হয়েছে মোটামুটি। সর্বশেষ 46, এটাও অনেকটা পড়াশোনা থেকে দূরেই ছিলাম অনেকদিন, যেহেতু আপনারা অনেকে বলতে পারেন যে পড়াশোনা না করে দেন এগুলো কি বলতেছেন। আসলে বাস্তবতা এটাই, আপনি একটা চাকরি করেন, চাকরি করলে দেন হচ্ছে আবার আমি অনলাইনে একটু কন্টেন্ট তৈরি করি, সারাক্ষণ অনলাইনের কন্টেন্ট মাথায় ঘুরে। দেন হচ্ছে চাকরিতে আপনার ডিউটি কম থাকবে, বেশ থাকবে। আপনি যখন চাকরি করবেন আপনার অফিসিয়াল অনেক কাজ থাকবে, দেন হচ্ছে আবার ফ্যামিলি ম্যাটার থাকে, সব মিলে আসলে পড়াশোনা এভাবে হয় না। যারা ফ্যামিলিতে ঢুকেছেন এবং হচ্ছে কি জবে ঢুকেছেন তারা জানেন বিষয়টা যে পড়াশোনা কত কঠিন। এর মধ্যে আমি আবার আছি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। কন্টেন্ট যারা ক্রিয়েট করে তারা জানে যে মাথায় সারাক্ষণ শুধু কন্টেন্ট ঘুরে, তার মোবাইল স্ট্যান্ড ভিডিও ছাড়া মাথায় কিছু ঘুরে না, একদম আমার মতো এরকম। এর মধ্যে থেকে আসলে পড়াশোনা করা একেবারেই কঠিন। তারপরও আলহামদুলিল্লাহ 46 প্রিলি আজকে রেজাল্ট দিল। কাটমার্ক থেকে অনেক বেশি উপরে ছিল আমার, 25-26-এর মতো থাকে। লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়েছিলাম, ওই অনুযায়ী আমার 23.5 থাকে। আর আরও কিছু যদি ভুলভ্রান্তিও সঠিক ধরা হয় তাহলে হচ্ছে 25-এর উপরে থাকে কাটমার্কটা। তো আজকে মনে হয় কাটমার্ক ছিল লাইভ এমসিকিউ অনুযায়ী 15 ছিল কাটমার্ক, যতটুকু দেখলাম বিভিন্ন গ্রুপে যে 15+এই টিকেছে, একদম একুরেট। অনেকে আবার কমেন্ট করে ভাই 25 ছিল আসে নাই, ওই 25 ওনার 25, হ্যাঁ উনি বোলগুলা সহ ধরে ফেলছে, এটা হবে না। এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, অনেকে আমাকে কমেন্ট করতেছে বা ইনবক্স করতেছে ভাই একেবারে না পড়ে টিকতেছেন, বা আমরা পরে অনেকে টিকতেছি না। এর কারণটা কি? কারণটা আমি একদম সংক্ষেপে ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে কি, প্রশ্ন যখন কঠিন হয় তখন আমি সবচেয়ে বেশি সহজ খুশি হই। অ্যাকচুয়ালি সেই প্রশ্ন কঠিন হতে আমি দেখছি না পড়ে টিকছি। কারণ হচ্ছে কি, প্রশ্ন যখন সহজ হয় বা গদবাদা বিগত সাল থেকে আসে তখন হচ্ছে যারা রানিং স্টুডেন্ট খুব বেশি পড়াশোনা করে, তথ্য মুখস্থ করে, তারা টিকে যায়। যারা বেসিক নির্ভর স্টুডেন্ট, পড়াশোনা রানিং নাই, তারা টিকবে না। তো 41-এ দেখলাম যে বেসিক নির্ভর প্রশ্ন ছিল, একটু কঠিন ছিল। যারা একদম গদবাদা 2-3-6 মাস ধরে দিন রাত পড়ছে এরা কম টিকছে। 43-44 সালে ব্যতিক্রম ঘটনা করছিল, ওখানে অনেকটা তথ্যভিত্তিক বা বিগত সাল ভিত্তিক প্রশ্ন আসছিল, যেই কারণে কাটমার্ক অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ যারা আমরা বেসিকের উপরে ভরসা রাখি তারা আমরা বেশি দূর যাইতে পারি নাই। 46-এ আবার আমার একদম কি পয়েন্ট যেটা আমি বলি, 46-এ ভালো করার সবচেয়ে ইংলিশটা। আপনি ইংলিশের গ্রামারের দিকে দেখান, যাদের গ্রামার বেসিক ভালো নাই, আপনি গত 2 বছর তারা দিন রাত পড়ছে তারাও টিকবে না। কারণ সম্পূর্ণ গ্রামারটা ছিল হচ্ছে গদবাদা, কোনো বিগত সালের প্রশ্ন থেকে আসে নাই, শুধু হচ্ছে সেন্টেন্স কারেকশন, পরে বুঝতে হবে, এরকম হবে। এখানে আমি সবচেয়ে ভালো করেছি আলহামদুলিল্লাহ, এখানে আমার ম্যাক্সিমামই হয়েছে, 1-2টা ছাড়া। তারপর হচ্ছে কি, ম্যাথের বেসিক ভালো থাকাতে যেটা হয়,
যে আপনারা জানেন যে সম্প্রতি আমি হচ্ছে জনতা ব্যাংকে অফিসার জেনারেলও চাকরি হয়েছে, জয়েন করছি না। ম্যাথের বেসিক ভালো থাকাতে যেটা হয় হচ্ছে কি, ম্যাথ আর ইংলিশে যখন আপনি আগাই যাবেন, বাকিগুলা টুকটাক আপনি মনে করেন যে দৈনিক 1 ঘন্টা আধা ঘন্টা পড়লেও কিন্তু মোটামুটি তথ্য দেওয়া যায়। আর বিসিএস আপনারা জানেন 200-র মধ্যে আসলে 200 পাইতে হয় না, 150 পাইতে হয় না। 115-20 পেলেও হচ্ছে প্রশ্ন যতই সহজ হোক, মোটামুটি 20+ থাকলে আপনি শিওর, যতই কম টিকাক। এবার মোটামুটি আমি একটু ভয় পেয়েছিলাম যে নিউজে দেখলাম যে 10,000 টিকাচ্ছে। আমি আর 123-24-এ 10,000 আসবে কিনা, ছেলেমেয়েরা যেভাবে পড়ে এই ভয়ে ছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে আসছে, এবং কাটমার্ক আরও অনেক নিচে। আমার প্রাপ্ত নম্বর 123-24, দেখলাম যে কাটমার্ক সবাই বলতেছে 115 হইলে একুরেট বা লাইভ এমসিকিউ অনুযায়ী যদি 15 থাকে তাহলে ওদেরকে আসছে। তো যারা নতুন রয়েছেন আমি তাদেরকে বলবো, বিসিএস আগের প্যাটার্নে এখন নেই। আগে অনেক ব্যক্তি ক্যাডার হয়েছেন, এখন তারা প্রিলিও টিকবেন না। কারণ ফর এক্সাম্পল আমি 41 উদাহরণ দিয়ে বলি, 41-এ 21,000 লোকের প্রিলি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, মানে প্রিলিতে টিকানো হয়েছিল। তখন 46-এ আপনার পদ হচ্ছে প্রায় 3100 ক্যাডার পদ। এত গত 7-8টা বিসিএস 31 এত পদ ছিল না। 31-এর বিপরীতে এখন 10,000 লোক প্রিলিতে টিকাচ্ছে, আর 41-এ 21,000 লোক প্রিলিতে টিকাইছে। 41-এ যদি আমি যদি এটা 46-এর সাথে বা 45-এর সাথে যদি কম্পেয়ার করি, তাইলে 10,000 লোক, মানে 10 বা 11,000-এর পরে যারা ছিল 41তম বিসিএসে, তারা কিন্তু রিটেন দেওয়ারই সুযোগ পাইতো না। এখন 41তম বিসিএসে এমন অনেকে আছে না যে তার পিলিতে তার নম্বরটা 10,000-এর বাইরে ছিল, তাহলে ওই হিসাবে তারা ক্যাডারই হইতো না। এখনের হিসাবে ওরা ক্যাডারেরই বাইরে থাকতো। তার মানে এই জন্যই বললাম যে এখন প্রিলিটিকা আগের ক্যাডার হওয়ার চেয়ে অনেকটা কঠিন হয়ে গেছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এটা শুধু আমার কথা না, আমি একটু আগে মানে একজন বিসিএস ক্যাডার, যিনি মানে এভাবে মানে অনলাইনে মানে কেরিয়ার রিলেটেড হচ্ছে পরামর্শ দেন, উনি আমার রেজাল্ট শুনে বলে যে 70% ক্যাডার হয়ে গেছেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, যারা এই 10,000 আজকে প্রিলি টিকলেন সবারই 70% ক্যাডার হয়ে যাওয়ার পথেই। বাকি দিনগুলোতে যারা পড়াশোনা করে সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারবে। কারণ এই 10,000-এর মধ্যে আসলে, যেমন আমি নিজেই 45 উইক পড়াশোনা করে মানে পরীক্ষা দিচ্ছি। যারা একটু পড়াশোনা করে দেয় খুব বেশি আর কঠিন থাকতেছে না, কারণ হচ্ছে এখানে অনেকটাই কমে গেছে, আপনার কম্পিটিটর অনেকটাই কমে গেছে। এই 10,000-এর ভিতরে কমে 3,000 ডাক্তার, 4,000 ডাক্তার আছে। তাহলে ওই হিসাবে আসলে দেখা যাচ্ছে জেনারেলের মধ্যে আর খুব বেশি কম্পিটিশন হবে না। সব কিছু ঠিক থাকলে একটু আপনি পড়াশোনা করে যদি মানে পরীক্ষা দেন, ভালো একটা সম্ভাবনা আছে। এখন যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা হচ্ছে কি, যদি মনে করেন যে অনার্স মাস্টার্সের পরে 2 বছর 1 বছর দমাইয়া পড়বো দেন প্রিলি পাস করে ফেলবো, না, সেই স্বপ্ন বাদ। কারণ হচ্ছে এখন বেসিক খুব স্ট্রং হতে হবে। আপনার কি কি বেসিক স্ট্রং হতে হবে? দেখেন, সাধারণ জ্ঞান আপনি 3 মাসে পড়া শেষ করতে পারবেন। 6 মাস পড়লে বাংলাদেশ আন্তর্জাতিকের কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। আমি তো পরীক্ষার আগে 15 দিন বই ঘাটি, আর কিছু থাকে না। কিন্তু অঙ্ক আর ইংরেজি, আমি অঙ্কের কন্টেন্ট যদি বানাই, অঙ্কের টিচার, আমি তো শুধু অঙ্ক নিয়েই বলতে পারি যে শুধু অঙ্কই সব কিছু না, ইংরেজিও একটা ফ্যাক্টর। অঙ্ক এবং ইংরেজির বেসিক যদি আপনার ভালো না হয়, আমি লিখে দিচ্ছি, এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, সেটা ভিন্ন, আমি লিখে দিচ্ছি আপনি বিসিএসের আগে 6 মাস 1 বছর পরে টিকবেন না। এই বিসিএসে আমার অভিজ্ঞতা আছে, আমার পরিচিত বন্ধু বান্ধব, জুনিয়র ছোট ভাই বোন অনেকের সাথে আমার প্রিলির 1-1.5 মাস আগে খুব মানে আন্তরিক যোগাযোগ হয়েছে আমার পরিচিত জনদের মধ্যে, দিন রাত পড়েছে, পাস করতে পারে নাই। কিন্তু আবার এরকম অনেকেও চিনি, ইনক্লুডিং মি, যে যারা প্রিলির আগে 2-3 মাস পরেই নেই ধরতে গেলে ওই অর্থে তারা ঠিক আছে। এটা একমাত্র কারণ হচ্ছে যাদের বেসিক ভালো, বেসিকটা তারা সবসময় মানে ফোকাস করে পড়াশোনা করেছে, বুঝে পড়েছে, তারা টিকেছে। অতএব যারা নতুন রয়েছেন বা 2-3 বার দিয়েও ব্যর্থ হয়েছেন, তাদের কাছে একটাই প্রশ্ন, মানে আমার পরামর্শ, সেটা হচ্ছে কি, সময় নিয়ে, যেমন নেক্সট বিসিএস 47তম আস্তে আস্তে প্রায় 10, 11 বা 12 মাস বা 1 বছর সময় আছে। আপনি 6 মাস 8 মাস আগামী বেসিক নির্ভর ইংরেজি, বাংলা ব্যাকরণ, অঙ্ক বেসিক নির্ভর পড়াশোনা করেন একদম ক্লিয়ার করে। মানে মনে করতে পারেন যে এই জায়গা থেকে তো প্রশ্ন আসে না, না আসুক, আপনার বেসিক ক্লিয়ার করতে ওই জায়গাটাও পড়তে হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিই আপনাকে জাস্ট, এই ভিডিওর শেষের দিকে আমাদের পড়াশোনার কত গলত দেখেন। আমরা পড়ি কি যে বুক কোন পার্টস পিস, পেন কোন পার্টস পিস, অয়েল কোন পার্টস পিস। যদি জিজ্ঞেস করি তাহলে সবাই বলবো কি বুক, পেন, অয়েল এগুলো হচ্ছে কি নাউন। কিন্তু আমার যে প্রশ্নটা করছি এই প্রশ্নতেই ভুল আছে। আমাদের বাংলাদেশে এইভাবেই শেখানো হয় যে বুক নাউন, পেন নাউন, পার্টস পিস, কিন্তু এটা হয় নাই। পার্টস পিস মানে কি, স্পিচের অংশ।
একটা বাক্যের অংশ, যখন বাক্যে এটা প্রয়োগ করার পরে এটা পার্টস অফ স্পিচ হবে। পেনের কোনো পার্টস অফ স্পিচ হয় না। এটা কোনো প্রশ্নকে প্রশ্ন করার মধ্যে সে প্রশ্ন জানে না, সে পাগল। এই পাগলে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভরা। পেন কোনোদিন কোনো পার্টস অফ স্পিচ হয় না। এটা একটা শব্দ। পদ কাকে বলে? বাক্যে যখন ব্যবহৃত হয়, এর সাথে বিভক্তি যুক্ত হয়, তখন পদ হয় বাংলাতে। তো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে যখন এটা স্পিচে ব্যবহৃত হবে তখন এটা পার্টস অফ স্পিচ। এখন আমরা যে গদবাদা মুখস্থ করি, মনে করেন যে পেন নাউন, এখন আপনি পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে পেন তো নাউন ছোটবেলার থেকেই পড়ছি, গদবাদা মুখস্থ, কিন্তু ওখানে লেখা আছে পেন থ্রু দ্য লাইন। এই লাইনের মধ্যে পেন কোন পার্টস অফ স্পিচ? এখন আপনি নাউন দাগায় চলে আসছেন, হ্যাঁ, কিন্তু এটা হবে এখানে বার। অয়েল ইউর ওন মেশিন, এখানে অয়েল কোন পার্টস অফ স্পিচ? এই অয়েলটা হচ্ছে এখানে বার। কিন্তু আপনি যদি গদবাদা মুখস্থ করেন বেসিক না বুঝে, তখন আপনি ভুল করবেন। এই ভিডিওটা হচ্ছে বেসিকের জন্য শুধু। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং দোয়া করবেন আমার জন্য।